হ্যালো স্টুডেন্টস, অ্যাটমিক স্ট্রাকচার সিরিজের এটা হচ্ছে 5th ক্লাস। আমরা ক্লাস ফোর্থ ক্লাসে অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা আলোচনা শুরু করেছিলাম বোরস থিওরি, রাদারফোর্ডের থিওরির যে লিমিটেশনস সেগুলো ওভারকাম করার জন্য বোরের যে পোস্টেটস ছিল 3টে, এবং লাস্ট ক্লাসে আমরা বোরের থিওরির যে মূল স্বীকার্য পস্টুলেটসগুলো আলোচনা করেছিলাম 1, 2, 3 করে। আমি খুব কুইক একটু বলে দিই। ফার্স্ট, বোর বললেন যে ইলেকট্রন যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ সেখানে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। নাম্বার 1, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা কোয়ান্টাইজেশন কনসেপ্ট আছে। সেকেন্ড কি বললেন, যে স্টেশনারি অরবিটের কনসেপ্ট, যে কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা পার্টিকুলার বা সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই সময় ইলেকট্রন কোনো এনার্জি গ্রহণও করে না, ইলেকট্রন কোনো এনার্জি বর্জনও করে না, সেটার জন্য বলা হয় স্টেশনারি অরবিট। আর নাম্বার 3 সেটা ছিল যে যদি ইলেকট্রনকে বা কোনো ওই অ্যাটমটাকে বাইরের থেকে এনার্জি সাপ্লাই করা হয়, দেওয়া হয়, রেডিয়েশন আকারে হোক বা হিট এনার্জি আকারে হোক, মানে এনি ফর্ম অফ এনার্জি যদি সাপ্লাই করা হয়, তাহলে কী হবে, সেই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কী করবে না, ওই এনার্জিকে অ্যাবজর্ব করবে, এবং ডিপেন্ডিং অন হাউ মাচ অ্যামাউন্ট এনার্জি দি ইলেকট্রন ইজ বিং অ্যাবজর্বড, তার উপর ডিপেন্ড করবে যে কতটা হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রনটা শিফট করবে। অর্থাৎ আমরা আগের দিন এটাও দেখেছি যে যদি আমি একটু বোর অরবিটটা ড্র করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরা যাক এটা হচ্ছে নিউক্লিয়াস, পজিটিভলি চার্জড, আর এগুলো হচ্ছে একটা বোর অরবিট। আমি পুরোটা ড্র করছি না, হাফ ড্র করছি একটু। এটা পুরো সার্কেল, ফুল সার্কেল। এটা হচ্ছে n = 1, n = 2, n = 3, n = 4, n = 5। এগুলোকে আবার এদের নাম আছে K, L, M, N, O, P, Q, এরকম আছে আরও। তো বেসিক্যালি এগুলোকে আমরা বলি বোর অরবিট, রাইট? এগুলোকে বলা হয়, এগুলো এক একটা বোর অরবিট। এবং এই বোর অরবিটে এই কক্ষপথে যে ইলেকট্রন ঘুরবে তার এনার্জি ঠিক তার তুলনায় এই কক্ষপথে যে ইলেকট্রন ঘুরবে তার এনার্জি বেশি, এই কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রন এনার্জি আরও বেশি। অর্থাৎ বোঝা যাচ্ছে নিউক্লিয়াস থেকে, দেখা যাচ্ছে নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাব, দূরবর্তী অরবিটের দিকে তাকাবো, সেইখানে ঘূর্ণায়মান ইলেকট্রনের এনার্জি তত বাড়ছে। এটা আমরা আজকে এক্ষুনি দেখাবো, ক্যালকুলেশন করেও দেখাবো যে উইথ ইনক্রিজিং n হাউ এনার্জি অফ ইলেকট্রন অলসো ইনক্রিজেস। এটা একটু পরেই আমরা আলোচনায় আসবো ওই জায়গাটাতে আজকে। তো এগুলো হচ্ছে একটা বোর অরবিট এগুলোকে, এবং এই একটা বোর অরবিটকে এরা একটা এনার্জি লেভেলকেও কী করে, ইন্ডিকেট করে, রাইট? এগুলোকে এই জন্য আমরা বলি প্রিন্সিপাল এনার্জি লেভেল। তো পরবর্তীকালে যখন কোয়ান্টাম নাম্বারসের কনসেপ্ট আসলো, আমরা পরে জানবো, তখন এগুলোকে আমরা বললাম একটা কোয়ান্টাম নাম্বার, রাইট? এগুলো বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n। তো যখন আমরা কোয়ান্টাম নাম্বার পড়বো, 4টে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে, তখন আবার এই জায়গাতে ফিরে আসবো। তো এগুলোকে আমরা পরবর্তীকালে জেনেছি যে n হচ্ছে আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, আর এগুলো একটা এনার্জি লেভেলকে ইন্ডিকেট করে। তো যত হায়ার n ভ্যালু হবে, তত এনার্জিও বৃদ্ধি পাবে। তো এগুলোকে আমরা এনার্জি লেভেল দিয়েও বলতে পারি। এটা E1 লেভেল, এটা E2, এটা E3, এটা E4, দিস ইজ E5। তো আগের দিন যেমন দেখাচ্ছিলাম এরকম, যে এরকম এনার্জি লেভেল। তো E1, E2, E3, E4, E5, E6 অ্যান্ড সো অন। তো কি বললাম যে থার্ড যে পোস্টের, সেখানে বোর কি বলছেন যে ইলেকট্রনকে যদি এনার্জি বাইরের থেকে দেওয়া হয়, তাহলে সেই ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করবে, এবং কতটা, এবং সে কোনো একটা হায়ার এনার্জি লেভেলে কী হবে, জাম্প করে যাবে। এখন কোন হায়ার এনার্জি লেভেলে জাম্প করে যাবে সেটা ডিপেন্ড করবে কতটা এনার্জি সে অ্যাবজর্ব করছে। তো ধরা যাক কোনো একটা ইলেকট্রন এখানে ছিল, ইনিশিয়ালি এখানে ছিল E1 লেভেলে। তো এখানে যখন বাইরের থেকে ইলেকট্রন দেওয়া হলো, একে যখন এনার্জি দেওয়া হলো, এই ইলেকট্রন
কিছু অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব করে E1 থেকে ধরা যাক E5 এ গেল, E6 যেতে পারতো, E4 E3 E2 যেখানে খুশি যেতে পারতো, আমরা একটা এক্সাম্পল হিসাবে ধরলাম E5 এ গেল। তো কতটা এনার্জি অ্যাবজর্ব করবে না E5 মাইনাস E1, এটাকে বলা হয় ডেল্টা ই, এবং এইচ নিউ এই ইকুয়েশনের সাহায্যে, প্ল্যাঙ্ক ইকুয়েশন আগের দিন আমরা আলোচনা করেছি ডিটেলসে, সেই ইকুয়েশনের সাহায্যে আমরা কী করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। এবার সিমিলারলি যখন হোয়াইল রিটার্নিং ব্যাক, মানে যখন ধরো এই হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে, মানে যদি আমি হায়ার এনার্জি সোর্সটা সরিয়ে নিই, এই যে এনার্জি দিয়েছিলাম সেই এনার্জি সোর্সটা সরিয়ে নেওয়া হয়, তাহলে কী হবে, দিস ইনিশিয়ালি এক্সাইটেড ইলেকট্রন কী হবে, নাও রিটার্নস ব্যাক টু এনি অফ এনি ওয়ান অফ লোয়ার এনার্জি লেভেল, রাইট, কোনো একটা লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসবে। আমরা 5 থেকে হয় 4, 3, 2 বা 1 কোনো একটা জায়গায় ফিরে আসবে। তো যদি ধরা যাক সাপোজ এই ইলেকট্রনটা 5 থেকে 2-তে ফিরে আসতেই পারে, 3-তে আসতে পারে, 4-এ আসতে পারে, 1 ইভেন 1ও ফিরে আসতে পারে। তো 5 থেকে যদি E1-এ ফিরে আসে, অর্থাৎ হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি E2-তে, E5 থেকে যদি E2 লেভেলে ফিরে আসে, তাহলে কত এনার্জি রিলিজ করবে বুঝতে পারা যাচ্ছে। যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসবে তখন এনার্জি কী হবে, কমে যাবে। তো E5 মাইনাস E1 ইজ ইকুয়াল টু ডেল্টা ই, এগেইন এইচ নিউ সাহায্যে প্রকাশ করব। এই যে এনার্জি রিলিজ হয় যদি এই হায়ার এনার্জি স্টেট থেকে যখন লোয়ার এনার্জি স্টেটে আসবে, তো এক্সেস এনার্জি কী হয় রিলিজ হয় বা এমিট করে ইলেকট্রনটা কী হিসেবে, বাই মিনস অফ রেডিয়েশন। তো সেই জন্য ওই জন্য আমরা কী পাই, এমিশন স্পেকট্রাম, অ্যাটমের ক্ষেত্রে এমিশন স্পেকট্রাম বলি। আমরা স্পেকট্রাম নিয়ে একটা ডিটেলড ক্লাস করেছি, সম্ভবত লেকচার 3 মোস্ট প্রবাবল। তো সেখানে দেখলে আরও ভালো করে ক্লিয়ার বুঝতে পারবে। তো ওখানে ওখানে এমিশন স্পেকট্রাম আলোচনা করা আছে। তো এখানে এমিশন স্পেকট্রাম, অ্যাটমের ক্ষেত্রে এমিশন স্পেকট্রাম আমরা দেখি, কারণ কি এখানে এমিট করছে, এই এনার্জি এমিট করছে, তার জন্য এমিশন স্পেকট্রাম বলা হচ্ছে। যাই হোক, তো এইটা ছিল বোরের মডেলের যে 3টে পোস্টার্স, তার সংক্ষেপে তার পুরো বিষয়টা। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই বোরের থিওরির সাহায্যে, বোর কনসেপ্টের সাহায্যে আমরা একটা অ্যাটমের ইলেকট্রন সম্পর্কে কী কী আমরা বিষয় জানতে পারি, বা কী বিষয় কোন প্রপার্টিজ ক্যালকুলেট করতে পারি। প্রপার্টিজ না বলবো, হ্যাঁ প্রপার্টিজও বলা যেতে পারে, বা ইলেকট্রন সম্পর্কে কী তথ্য আমরা জানতে পারি, সিম্পল কী তথ্য বা আমরা জানতে পারি এখান থেকে, সেটা কী না, 1 নম্বরে হচ্ছে রেডিয়াস, বা কোনো ক্ষেত্রে সেটা অ্যাটমিক সাইজ বা আমরা এখানে আলোচনা করব প্রথমে রেডিয়াস, তারপরে অ্যাটমিক সাইজটা আসছি। রেডিয়াস অফ বোর অরবিট, অর্থাৎ একটু আগে জাস্ট আমি বলছিলাম যে বোর অরবিট বলতে কোনগুলো, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কয়েকটা যে বৃত্তাকার বা সার্কুলার পাথগুলো, অরবিটগুলো আছে, সেগুলোকে আমরা বোর অরবিট বলি। এটা হচ্ছে n=1, এটা 2, 3। তো কোনো একটা পার্টিকুলার বোর অরবিট তার রেডিয়াস কত হবে, মানে ধরো আমি যদি বলতে যাই, ধরা যাক এটা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, যদি আমি বলতে যাই যে এই 1 নম্বর বোর অরবিটের রেডিয়াস কত, এটা তো অ্যাকচুয়ালি পুরো সার্কেল, তো এর রেডিয়াস কত, বা আমি যদি বলি এর মানে সেকেন্ড বোর অরবিটে, ফার্স্ট বোর অরবিট, সেকেন্ড বোর অরবিট, থার্ড বোর অরবিট, ফোর্থ বোর অরবিট, কোন একটা পার্টিকুলার বোর অরবিটের এর রেডিয়াস কত বা ব্যাসার্ধ কত, সেটা আমরা কী করে ক্যালকুলেট করব, এটা বোর থিওরিতে ক্যালকুলেট করা যায়। আবার একটা জিনিস তোমাদের আমি একটা ইনফরমেশান রিমাইন্ডার দিয়ে রাখি, মানে মনে করে দিই, আগের দিন আলোচনা হয়েছে যে বোরের থিওরি সবসময় মনে রাখবে, বোরের থিওরি ভ্যালিড অনলি ফর ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, রাইট। তো একমাত্র নিউট্রাল অ্যাটম হচ্ছে হাইড্রোজেন বাদ দিলে কোনো নিউট্রাল অ্যাটম বোরের এই কনসেপ্ট বা বোরের এই থিওরিকে মেনে চলে না। অর্থাৎ বোর থিওরি পুরোপুরি ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে যদি আমরা শুধু অ্যাটম বলি, নিউট্রাল অ্যাটম বলি, তাহলে হাইড্রোজেন, আদারওয়াইজ আমাকে আয়নে যেতে হবে, মানে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, সিম্পল। মানে
একটা ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের চারপাশে, সেই ক্ষেত্রে এই বোর থিওরি অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা এখানে সবসময় ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হাইড্রোজেনকে নিয়েই আলোচনা করব, কারণ ইনফ্যাক্ট আমরা যখন কোয়ান্টাম কেমিস্ট্রি আলোচনা করব বা কোয়ান্টাম থিওরি, এখানে খুব একটা এখানে কোয়ান্টাম কেমিস্ট্রি আলোচনা হবে না, কোয়ান্টাম থিওরির সাহায্যে যখন আমরা এই অ্যাটমের ক্ষেত্রে আর কোয়ান্টাম থিওরি যখন আলোচনা করব, তখন ওই হাইড্রোজেনকে নিয়েই আলোচনা হবে, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধাজনক ক্যালকুলেট করার ক্ষেত্রে। যাই হোক, তো রেডিয়াস অফ বোর অরবিট যদি আমরা হাইড্রোজেন বাদ দিয়ে জেনারেলও ধরি তাও বার করানো যাবে। তো আমরা হাইড্রোজেনকে দিয়ে করি, আবার তারপরে জেনারেলিও বার করতে পারি। তাহলে আমরা এখানে যদি আমি লিখি যে কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এখানে আমি লিখেই দিই হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, শুধু বোর অরবিট রেডিয়াস নয়, বোর থিওরিটাই অ্যাপ্লিকেবল, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এইরকম যে কোনো ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে বোর ফার্স্ট রেডিয়াস কী করে ক্যালকুলেট করবো। এখন ক্লাস 11-12 লেভেলে ইনফ্যাক্ট মানে যদি আমরা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কোনো জায়গাতে আমাদের এই কীভাবে মানে বোর অরবিটের কীভাবে ক্যালকুলেট করা হয়, মানে ইকুয়েশনটা কীভাবে নিয়ে আসা হয়, প্রতিষ্ঠা করা হয়, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। ডেফিনেটলি এর কনসেপ্ট আছে, তো আমাদের এখানে কোনো প্রকারে কোনো জানার দরকার নেই, শুধুমাত্র ওই গ্র্যাজুয়েশন লেভেলে জানতে হয়। সেখানে কোশ্চেন ওইভাবেই দেওয়া থাকে যে হাউ টু ক্যালকুলেট বোর রেডিয়াস, তো বা বোরের রেডিয়াসের যে ইকুয়েশান সেটা কিভাবে তুমি প্রতিষ্ঠা করবে। তো এখানে আমরা শুধু ইকুয়েশানটা লিখব, যে ইকুয়েশান হচ্ছে রেডিয়াসের ইকুয়েশান হচ্ছে আর ইজুয়াল টু, ইকুয়েশানে মনে রাখলে হবে ε0 n² h² z পাই m স্কোয়ার। এটা হচ্ছে এসআই ইউনিটে, মাথা রাখবে। সিজিএস ইউনিটের জন্য আলাদা ইকুয়েশান হয়, কিন্তু আমি বলবো যে আলাদা করে সিজিএস ইউনিটে কোনো ইকুয়েশান মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। যদি আমরা এসআই ইউনিটে বার করি, কোশ্চেনে তো পড়বে যে রেডিয়াস সেন্টিমিটারে বার করে, যদি কোশ্চেনে পড়ে, তাহলে আমরা কী করবো, সিম্পল এসআই ইউনিটে বার করব, মিটার পেয়ে যাবো, মিটারকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কী পেয়ে যাবো, আমরা সেন্টিমিটার পেয়ে যাবো। তার জন্য আলাদা করে ইকুয়েশান মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা শুধুমাত্র এই ইকুয়েশানটা মনে রাখবো, এবং ইকুয়েশানটার যে টার্মগুলো, ওইগুলো প্রত্যেকটা জানতে হবে কী কী। আর তো বুঝতেই পারছো রেডিয়াস অফ, এখানে আমরা বলবো, এখানে যদি আমি আর ভালো হবে যদি লিখি nth অরবিট, অর্থাৎ nতম, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অর্থাৎ রেডিয়াস অফ nth অরবিট। তো এখানে ε0 হচ্ছে পারমিটিভিটি অফ মিডিয়াম, এটা একটা কনস্ট্যান্ট, পারমিটিভিটি অফ মিডিয়াম, আর যার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 জুল কুলম ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, মোস্ট প্রবলি জুল ইনভার্স কুলম স্কোয়ার, এটা একটু ভুল হয়ে গেছে, জুল ইনভার্স কুলম স্কোয়ার, এরকম, রাইট। এখানে এইচ তো আমরা জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের তোমার ভ্যালুও জানো, 6.626 ইন্টু 10⁻24 তোমার আর্গ সেকেন্ড। তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই ভ্যালুগুলো আমাদের খুব একটা দরকার হবে না। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে প্রোটন সংখ্যা, রাইট, অ্যাটমিক নাম্বার অফ দি কনসার্নিং নিউক্লিয়াস। আর পাই হচ্ছে 22/7 আমরা জানি। এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ই হচ্ছে এখানে রেস্ট মাস লিখে দেবে, রাইট, রেস্ট মাস অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রনের চার্জ, এখানে ডেফিনেটলি কুলম ইউনিটে বসাবো, যেহেতু সব কিছু এসআইতে বার করতে হবে। তো এখানে এন হচ্ছে, বুঝতে পারছো, এন হচ্ছে কততম অরবিট, সেইটা এন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ইউনিট হবে মিটার, ডেফিনেটলি, যেহেতু এসআই ইউনিট বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই ε0 h² পাই m স্কোয়ার, এই টার্মটা পুরো কনস্ট্যান্ট, রাইট, এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো ε0 একটা কনস্ট্যান্ট,
এইচ হচ্ছে কনস্ট্যান্ট, পাই ভ্যালু একটা কনস্ট্যান্ট, মেম ইলেকট্রনের রেস্ট মাস কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ ইজ অলসো কনস্ট্যান্ট। তাহলে আমাদের এই টার্ম এদের যদি প্রত্যেকটা ভ্যালু বসাই, এই ভ্যালুটা পাবো কত জানো, 0.529 ইন্টু 10⁻⁻10, এরকম একটা ভ্যালু পাবো। যদি এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা এখানে লিখে দিই তাহলে যেটা পাবো যে আর ইজিক্যাল টু, তাহলে আর ইজিক্যাল টু কী পাওয়া যাবে, এই যে এপসাইলন 0 এইচ স্কোয়ার, এপসাইলন 0 এইচ স্কোয়ার, এপসাইলন 0 এইচ স্কোয়ার পাই এম স্কোয়ার, এগুলো যদি টার্মটা 0.529 ইন্টু 10⁻⁻10 এন স্কোয়ার বাই জেড, এইটা হবে এত মিটার, রাইট, এন স্কোয়ার বাই জেড মিটার। এটাকে যদি আমরা অ্যাংস্ট্রম ইউনিটে বার করি, আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, সো 529 এত সরি 529 এন স্কোয়ার বাই জেড এত মিটার, এটা হচ্ছে আর। অ্যাকচুয়ালি আমাদের কোনো পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষায় এক্সামে, মানে কম্পিটিটিভ এক্সামে যদি আসে, আমাদের এইটুকু মনে রাখলে যথেষ্ট, 0.529 এন স্কোয়ার বাই জেড এত, সরি এটা মিটার নয় অ্যাংস্ট্রম হবে। তো এটা হলো 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড এত অ্যাংস্ট্রম। আর যদি মিটার বার করতে চাও তাহলে 0.529 ইন্টু 10⁻10 এন স্কোয়ার বাই জেড মিটার। এবারে সেন্টিমিটার বার করতে হলে তোমার 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, ভেরি সিম্পল। তো এই হলো ইকুয়েশান, এই ইকুয়েশানটা মনে রাখতে হবে। এবার আমাদের এই যে রেডিয়াস ডিপেন্ড করবে তোমার এন এর ভ্যালু কত আর জেড এর ভ্যালু কত, অর্থাৎ তুমি কোন অ্যাটমের নিউক্লিয়াসকে নিয়েছো আর কততম বোর অরবিটের কথা ভাবছো, তার উপর ডিপেন্ড করবে রেডিয়াস। যদি আমরা এখানে বার করতে যাই রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটমের, তাহলে এই ইকুয়েশনটা মনে রাখলেই হলো, রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন। তো আমরা কী করবো, ফার্স্ট বোর অরবিট মিন্স n = 1, আমি এটা ক্লিন করতে করতেই তোমরা ক্যালকুলেট করে নিতে পারো, n = 1, আর হাইড্রোজেনের তো অ্যাটমিক নাম্বার 1, তাহলে জেডও হচ্ছে 1, তাহলে আমরা যদি কী পাবো 0.529 1 স্কোয়ার্ড বাই 1 মানে 1, তাহলে কী পেয়ে যাব, রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, যদি ফার্স্ট বোর অরবিট বলে তাহলে কী করে বার করব, জাস্ট এখানে বসাবো। তো আর = 0.529 ইন্টু ফার্স্ট বোর অরবিট মিনস n = 1 স্কোয়ার বাই 1 এত অ্যাংস্ট্রম, দ্যাট মিনস 0.529 অ্যাংস্ট্রম, আর = 0.529 অ্যাংস্ট্রম। তো এই হলো ফার্স্ট বোর অরবিট হাইড্রোজেনের। এরপর যদি বলা হয় সেকেন্ড বোর অরবিটের রেডিয়াস কত হবে না, এখানে n = 2 বসাবো, থার্ড হলে 3 বসাবো। এবার কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, যে কোশ্চেন যদি বলে যে হাইড্রোজেনের যে ফার্স্ট এক্সট্রা স্টেট, যে যদি বলা যায় হাইড্রোজেন পরমাণুর ফার্স্ট এক্সট্রা স্টেটের যে বোর অরবিট তার রেডিয়াস কত, যদি এইটুকু ঘুরিয়ে বলে, তাহলে ফার্স্ট এক্সট্রা স্টেট মানে কি, এক্সট্রা স্টেট মানে আমরা একটু আগেই আলোচনা করছিলাম, এক্সট্রা স্টেট মানে এটা নিউক্লিয়াস, এটা ধরা যাক n = 1, n = 2, n = 3, তাহলে এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, 1 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, দিস ইজ গ্রাউন্ড স্টেট, অর্থাৎ এখানে যে ইলেকট্রন থাকবে সেটা গ্রাউন্ড স্টেট ইলেকট্রন, কারণ হাইড্রোজেনে তো একটাই ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন যখন একদম লোয়েস্ট এনার্জি স্টেটে থাকে তখন সেটা গ্রাউন্ড স্টেট বলা হয়। তাহলে এটা 1 নম্বরে থাকবে, তাহলে গ্রাউন্ড স্টেট। যখন যদি এটা 2 নম্বরে থাকে তাহলে হচ্ছে ফার্স্ট এক্সট্রা স্টেট, ফার্স্ট এক্সট্রা স্টেট মানে 1 থেকে 2 গেল, সেকেন্ড এক্সট্রা স্টেট মানে 1 থেকে 3। যদি বলে ফার্স্ট এক্সট্রা স্টেট অরবিট বোর অরবিটের, তখন আমরা n = 2 বসাবো। যদি সেকেন্ড এক্সট্রা স্টেট বোর অরবিট বলে তাহলে কী হবে, n = 3 বসাবো। এইটুকু বুদ্ধি করলে যথেষ্ট। আচ্ছা, এখানে আর কয়েকটা এক্সাম্পল নিই। যদি বলে যে সাইজ অফ, আচ্ছা এইটাই হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম, এটাকে আমরা ঘুরিয়ে এটাই বলতে পারি সাইজ অফ হাইড্রোজেন অ্যাটম, রাইট, সাইজ অফ বা রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম, সাইজ অফ হাইড্রোজেন অ্যাটম। এখন সাইজ বলা হয় বলতে কি, সাইজ কার উপর ডিপেন্ড করে, কোনো একটা অ্যাটমকে তো আমরা গোল হিসেবে ধরি, তো সাইজ বলতে বোঝায় তার রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস কোথার থেকে কোথায় রেডিয়াস না, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের যে ডিস্টেন্স সেটাই বলা হয় অ্যাটমিক রেডিয়াস, রাইট, অ্যাটমিক রেডিয়াস
পরবর্তীকালে পিরিয়ডিক প্রপার্টিতে পাওয়া যাবে। তো অ্যাটমিক রেডিয়াস বলতে কী বোঝায় আবার বলছি, যে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের আউটার মোস্ট শেলের যে ইলেকট্রনের ডিস্টেন্স সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। তাহলে হাইড্রোজেন আউটার মোস্ট শেল 1, এই হাইড্রোজেনের নিউক্লিয়াস আর এইটাই আউটার মোস্ট শেল 1 নম্বর, n=1, এখানে ইলেকট্রন আছে। তো এই যে ডিস্টেন্স, এই রেডিয়াসটাই হচ্ছে হাইড্রোজেনের, এইটাই হচ্ছে তার সাইজও আমাদেরকে বলে দেবে রেডিয়াস থেকে। তাহলে যদি আমরা বলি রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে সেটাই আমাদেরকে কি মিন করবে, সেটাই আমাদেরকে ইন্ডিকেট করবে যে সাইজ, রাইট। বেশ, যদি এই কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকে যে সাইজ অফ এনি নিয়ন 9+, the size of any 9+ নিয়ন। দেখো নিয়ন হচ্ছে অ্যাটমিক নাম্বার 10, তাহলে 9+ মানে 1 ইলেকট্রনিক সিস্টেম। তো খুব ইজিলি, খুব সিম্পলি আমরা কী করতে পারবো, একে আমরা এই ইকুয়েশন বসাতে পারবো বোর থিওরি। তাহলে R=0.529। এখন দেখো যখন শুধু সাইজ বলেছে, অর্থাৎ কোনো এক্সারি স্টেট বা কোনো কিছু বলে দেয়নি, তখন আমরা n=1 ধরবো, এটা মাথায় রাখবে। এটা 1 স্কোয়ার বাই যে হচ্ছে অ্যাটমিক নাম্বার, নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, যে হচ্ছে 10, তাহলে এইটা হলে এত হচ্ছে অ্যাংস্ট্রম হয়ে গেল সেই নিয়নের সাইজ। যদি এভাবে কোশ্চেন করে রেডিয়াস অফ Li2+ ইন দ্য ফার্স্ট এক্সারি স্টেট, যেটা একটু আমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখাচ্ছিলাম, এখানে আরেকটা লিথিয়ামের দেওয়া আছে। যদি কোশ্চেনে বলে রেডিয়াস অফ lithium-2+ ইন দ্য ফার্স্ট এক্সারি স্টেট, ES আমি লিখে দিচ্ছি শর্টকাটে এক্সারি স্টেটকে। তো ফার্স্ট এক্সারি স্টেটে যদি রেডিয়াস বলে, দেখো lithium-2+, লিথিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাহলে 2+ মিনস 1 ইলেকট্রন সিস্টেম অ্যাপ্লিকেবল, বোরস থিওরি অ্যাপ্লিকেবল হেয়ার। তাহলে আমরা ইকুয়েশনও এখানে অ্যাপ্লাই করতে পারি, 0.529 ইন্টু n²/z, এটা অ্যাংস্ট্রম, ইউনিটটা মাথায় রাখবে সবসময়। তো এখানে 0. এবারে যদি বলে ফার্স্ট এক্সারি স্টেট মিনস 2, n=2, সেকেন্ড বোর অরবিটের কথা। কারণ গ্রাউন্ড স্টেট হলে n=1 হবে, কারণ 1 ইলেকট্রনিক সিস্টেম, যে কোনো 1 ইলেকট্রনিক সিস্টেম তার যদি গ্রাউন্ড স্টেট হয়, তো ইলেকট্রন স্বাভাবিকভাবেই 1 নম্বরে থাকবে। যদি 2 নম্বরে থাকে তাহলে বলবো সেটা ফার্স্ট এক্সারি স্টেট, 3 নম্বরে থাকলে সেকেন্ড এক্সারি স্টেট। তাহলে এখানে 0.529 ইন্টু 2² Z, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, 2²/3, 4×3, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। যা বেরোবে, যে ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে এত অ্যাংস্ট্রম তার রেডিয়াস। বেশ, দ্যাট ইজ ইট। এখানে আর কিছু আমাদের জানার দরকার নেই, এইটুকু জানলে যথেষ্ট। নেক্সট আমরা আলোচনা করব আর কি আমরা বোরস থিওরি থেকে আর কি বার করতে পারি, না ইলেকট্রনের এনার্জিও ক্যালকুলেট করতে পারি, রাইট। তার ইকুয়েশনটা লিখব। আগেও বলেছি এখানে আমাদের কিভাবে ইকুয়েশনটা আসছে দেখানোর কোনো দরকার নেই, শুধু আমাদের ইকুয়েশনটা জানলে যথেষ্ট। En=, আচ্ছা, এনার্জি অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের এনার্জিও আমরা বোরস থিওরি থেকে ক্যালকুলেট করতে পারি। En=-z² m⁴, En=-z² m⁴/8 ε0² n²h²। এটা ডেফিনেটলি এসআই ইউনিটে, তার মানে এটা হচ্ছে জুল, ইউনিটটা হবে জুল। এখানে মাইনাস দেওয়া আছে, তার একটা স্টোরি আছে, আমি এক্ষুনি আসছি, একটু পরে আসছি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তো অলরেডি আমরা এই টার্মগুলো নিশ্চয়ই বলার দরকার নেই, কারণ জেড অ্যাটমিক নাম্বার, এম ইলেকট্রনের মাস, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে কততম বোর অরবিটে ইলেকট্রনের এনার্জি কথা ভাবা হচ্ছে, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ই হচ্ছে পারমিটিভিটি অফ মিডিয়াম, একটু আগে আলোচনা করলাম। তো এখানে আমরা যদি ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করতে যাই, তাহলে আমরা কি করব, যে কনস্ট্যান্ট টার্মগুলোকে বাদ দিয়ে দেবো, মানে বাদ দেবো না, কনস্ট্যান্ট টার্মটাকে একটা এ ধরে নেব। মানে ধরো কনস্ট্যান্ট টার্ম কে, এখানে ধরে নিলাম যে m e⁴
বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা ধরে নিচ্ছি এ। যদি এ ধরে নিই তাহলে ই এন কী দাঁড়ালো মাইনাস এ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এ হচ্ছে জুল। তো খুব আচ্ছা জুল লিখছি না এখানে, হ্যাঁ এটা জুল লিখতে পারে বা এই কনস্ট্যান্ট আমরা এ লিখলাম, জুল লিখতে পারো। অর্থাৎ এবারে ডিপেন্ড করবে তুমি এখানে এম ই এপসাইলন 0 এইচ এগুলো কোন ইউনিটে বসানো হচ্ছে তার উপর ডিপেন্ড করবে এখানে তুমি ইউনিটটা কী লিখবে। যদি আমি সব এসআই ইউনিটে রাখি তাহলে জুল আসবে, যদি এসআই ইউনিট না রাখি তাহলে যে ইউনিটে সিজিএস বললে সিজিএস আসবে। তো যে ইউনিটে আমরা প্রকাশ করব ওই কনস্ট্যান্ট টার্মগুলোকে সেই ইউনিটে আসবে। তো আমি এটা তাহলে ইউনিট দিচ্ছি না, এমনি রেখে দিচ্ছি। তো এবার যদি আমরা একে এই এনার্জিকে সাধারণত ইলেকট্রন এনার্জিকে ইলেকট্রন ভোল্ট দিয়ে আলোচনা করা ইভি ইউনিটে, ইলেকট্রন ভোল্ট। তাহলে এনার্জি দিয়ে আমরা কি ইভি ইউনিট যদি আবার আলোচনা করি, ইভি ইউনিট জাস্ট মুখস্থ রাখলেই হবে। তাহলে ভ্যালুটা আসবে কত, ইএন ইজ ইকাল টু মাইনাস 13.6, মানে কনস্ট্যান্ট টার্মটা আসবে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, রাইট। এটা হচ্ছে ইভি। তো ইভি পার অ্যাটম, রাইট, পার অ্যাটম, ইভি পার অ্যাটম। যদি পার মোল বার করতে যাই তাহলে কি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। পার মোল মানে 1 মোল বলতে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তাহলে মাইনাস 13.6 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি পার মোল, রাইট। এটা হচ্ছে ইভি পার মোল। এবার এখান থেকে খুব ইজিলি একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্ট করতে পারবে, এটা জাস্ট মনে রাখলে হবে। অর্থাৎ আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করব যে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে ইকুয়েশন মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যেমন রেডিয়াসে যেহেতু মিটার থেকে আমরা সেন্টিমিটার, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, ফ্যান্টোমিটার, পিকোমিটার যা বলবে সব করতে পারবো, কারণ আমরা জানি কার সঙ্গে তার কী রিলেশন। এখানেও ইভি ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের রিলেশন আমরা জানি। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকাল টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল, মানে একটা ইলেকট্রনের যা চার্জ এসআই ইউনিটে সেইটা হচ্ছে তত জুল হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টকে বোঝায়। এবার জুল থেকে আর্গ খুব সিম্পল 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে ইভি ইউনিটে যদি ইলেকট্রন ভোল্ট ইউনিটে যদি চলে আসে তাহলে আমরা সেখান থেকে এসআই ইউনিটে, সিজিএস ইউনিটে খুব সিম্পল পেয়ে যাব। তো এটা আমরা যদি সিজিএস ইউনিটে বলতে যাই তাহলে 1.602 ইন্টু 10⁻7 দিয়ে গুণ করলে 10⁻12 এত হবে আর্গ। তো তুমি খুব ইউ ক্যান ইজিলি কনভার্ট ফ্রম জুল টু আর্গ, রাইট। তো এখানে এইটা মনে রাখলে যথেষ্ট। ইএন ইজ ইকুয়াল টু, যদি আমরা ইভি পার অ্যাটমে বলি তাহলে এইরকম লিখবো, যদি পার মোল লিখি তাহলে জাস্ট কি করব, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এই হলো এনার্জির ইকুয়েশন। তাহলে জেড আর এন এর দুটো ভেরিয়েবল, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, অর্থাৎ তুমি কোন নিউক্লিয়াসটা ভাবছো সেটা চেঞ্জ হবে, আর এন হচ্ছে কততম অরবিটের ইলেকট্রনের এনার্জি হিসাব করতে চাইছি আমি। মানে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই একটা অরবিট, এই অরবিট 3, 4, 5 এরকম ডট করে ধরো অনেক অসংখ্য অরবিট হতে পারে, তার তো কোনো নির্দিষ্ট কিছু সীমা নেই। তাহলে এখানে ধরা যাক n = 1, n = 2, n = 3, n = 4, n = 5 অ্যান্ড সো অন। এটা হচ্ছে E1 লেভেল, E2 লেভেল, E3 লেভেল অ্যান্ড ডট করে। অর্থাৎ এখানে যদি একটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন এনার্জি কত হবে, যদি এখানে থাকে তার কত হবে, এখানে থাকে কত হবে, অর্থাৎ কততম বোর অরবিটে, মানে কোনো একটা কততম বোর অরবিটে কোনো একটা পার্টিকুলার বোর অরবিটের ইলেকট্রনের এনার্জি কত সেটা আমরা ফর এ পার্টিকুলার নিউক্লিয়াস আমরা এই ইকুয়েশন থেকে খুব ইজিলি বার করতে পারবো। যদি আমরা হাইড্রোজেনের বার করতে চাই, ফর হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট, মানে n = 1, গ্রাউন্ড স্টেট বলতে বুঝে নিতে হবে যে n = 1 বলা হচ্ছে। তাহলে কী হবে, En = -13.6 ইন্টু জেড, তো হাইড্রোজেনের Z1 1/1, তাহলে 13.6 এত হলো ইভি পার অ্যাটম। ইভি পার অ্যাটম, সরি এটা E1 হবে, ফর E1 হবে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট বলতে E1,
তাহলে দেখো আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইএন ইজিক্যাল টু কত পাচ্ছি, হাইড্রোজেন অ্যাটমের ইএন ইজিক্যাল টু -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, বা কোনো একটা 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে আমরা যদি ইএন আর E1 মধ্যে একটা রিলেশন বার করতে চাই তাহলে কী পাবো, ইএন ইজিক্যাল টু 8H E1, কারণ E1 হচ্ছে -13.6, E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, অর্থাৎ এইরকম একটা রিলেশন বার করতে পারি। বেশ, এই গেল ইলেকট্রনের এনার্জি কীভাবে ক্যালকুলেট করব ইকুয়েশন থেকে, এইগুলো নিয়ে আলোচনা। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট আমরা পয়েন্ট আলোচনা করব, জাস্ট লজিক্যালি খুব বোঝার বা এটা মন দিয়ে দেখতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে কয়েকটা পয়েন্ট, যে উইথ ইনক্রিজিং এন, মানে এন যত বাড়ছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এন যত বাড়বে, কোনো একটা পার্টিকুলার যদি নিউক্লিয়াস হয়, কোনো পার্টিকুলার অ্যাটম বা নিউক্লিয়াস, তার ক্ষেত্রে তো জেডও ফিক্সড। যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড তো সবসময় 1, তাহলে কোনো একটা পার্টিকুলার অ্যাটম বা আয়নের ক্ষেত্রে তার তো জেড ফিক্সড। তো সেক্ষেত্রে দেখবো এনের ভ্যালু চেঞ্জ হলে কীভাবে এনার্জি, ইলেকট্রনের এনার্জি কীভাবে চেঞ্জ হচ্ছে, রাইট। অর্থাৎ ইলেকট্রনটাকে এখান থেকে এখানে নিয়ে গেলে কীরকম চেঞ্জ হচ্ছে, এখান থেকে এখানে নিয়ে গেলে কীরকম চেঞ্জ হচ্ছে, বা এখান থেকে এখানে নিয়ে গেলে কীরকম চেঞ্জ হচ্ছে, বা আবার হায়ার এনার্জি থেকে লোয়ার, মানে এই হায়ার অরবিট, বোর অরবিট থেকে লোয়ার বোর অরবিটে আসলে কীভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো সব দেখব। তো আমাদের এই ইকুয়েশন আমাদের কি বলছে না, উইথ ইনক্রিজিং এন, এন যত বাড়ছে তত কি হচ্ছে বলো তো, দেখতে পাচ্ছি ইএন অলসো ইনক্রিজেস, দেখতে পাচ্ছ কেন, কারণ এনের ভ্যালু যত বাড়বে, এই ভ্যালুটা তত কমবে, ডেফিনেটলি এই ভ্যালুটা কমবে। কিন্তু কি ভ্যালু কমছে, নেগেটিভ কমা মানে বৃদ্ধি পাওয়া, রাইট। মানে ধরো -5 থেকে -4 হলো, -4 থেকে -3 হলো, তো ভ্যালুটা, নাম্বারটা তো ঠিক কমছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি -5 থেকে -4 তো বড়, -4 থেকে -3 তো বড়। সেরকম এনের ভ্যালু যত বাড়বে এই ভ্যালুটা কমবে, এই রেশিওটা কমবে, কিন্তু যেহেতু নেগেটিভ সাইন আছে, সেই নেগেটিভ সাইন আমাদের কী বলবে, নেগেটিভ সাইন থেকে আমরা কী বলবো, যে এনার্জির ভ্যালু বাড়ছে, রাইট। তার জন্য আমরা বলবো উইথ ইনক্রিজিং এন, ইএন অলসো ইনক্রিজেস। আবার দেখো রেডিয়াসের ইকুয়েশন আমরা কি দেখেছিলাম, আর ইজিক্যাল টু ε0 n স্কোয়ার এইচ স্কোয়ার বাই জেড পাই এম স্কোয়ার। তো এখানে এগেন আর এর যে ইকুয়েশন, এখানে কি দেখতে পাচ্ছি, যে উইথ ইনক্রিজিং, ভালো করে বুঝবে, উইথ ইনক্রিজিং এন আর অলসো ইনক্রিজেস। অর্থাৎ এনের মান যত বাড়ছে তত রেডিয়াস বাড়ছে, এই রেডিয়াস বাড়ছে সিম্পল, তার সঙ্গে সঙ্গে এনার্জিও বাড়ছে, দেখতে পাচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি উইথ ইনক্রিজিং এন বোথ এনার্জি অ্যান্ড রেডিয়াস অফ দি বোর অরবিট ইনক্রিজেস। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত আমরা দূরবর্তী বোর অরবিট, এগুলোকে আমরা মুখ্য কক্ষ বলে থাকি, যত আমরা দূরবর্তী বোর অরবিটে যাব তত সেই বোর অরবিটের রেডিয়াস আর এনার্জি দুটোই কী হবে, বৃদ্ধি পাবে। এখন এটার আমরা আরেকটা এখান থেকে আরেকটা কনক্লুশন বলতে পারি, যে ইলেকট্রন যদি 1 নম্বর থেকে 2 নম্বরে থাকে, 1 নম্বরে না থেকে 2 নম্বরে থাকে, 2 নম্বরে না থেকে 3 নম্বরে থাকে, অর্থাৎ ইলেকট্রন যত হায়ার এনার্জি লেভেলে থাকবে তখন ওই অরবিটটার স্টেবিলিটি তত কম হবে, রাইট। ভালো করে বুঝবে কি বললাম, যত ইলেকট্রন যত হায়ার এনার্জি লেভেলে যাবে তত সেই অরবিটের, মানে যে অরবিটে থাকছে ইলেকট্রনটা, সেই অরবিটের এনার্জি, মানে সেই ইলেকট্রনটার এনার্জি, অরবিটের এনার্জি বলতে কিছু হয় না, আমি আগের দিনও বলছিলাম, এনার্জি বলতে কী বোঝানো হয়, যে অরবিটের এনার্জি বলতে কি বলা হয় না, যে অরবিটে ইলেকট্রন ঘুরছে সেই ইলেকট্রনটা এনার্জি, সেটাকে আমরা সিম্পলিসিটির জন্য অরবিটের এনার্জি বলে দিই। তাহলে যত এনের মান বাড়বে, অর্থাৎ দূরবর্তী কক্ষে ইলেকট্রন থাকবে, ইলেকট্রনটা জাম্প করে যাবে, তত সেখানে সেই ইলেকট্রনটা স্টেবিলিটি তত কমবে,
কেন? কারণ আমরা জানি এনার্জির সঙ্গে স্টেবিলিটির কি ইনভার্স রিলেশন। কোনো একটা সিস্টেমের এনার্জি যত বেশি হয় তার স্টেবিলিটি তত কম হয়। তার জন্য এই পেনটাকে যদি আমি ছেড়ে দিই, এখানে থাকবে না, ও নিচে মেঝেতে গিয়ে পড়বে, বা যেখানে ও একদম মানে কি মেঝেতে গিয়ে কি মানে ভূমিতে গিয়ে পড়বে। কেন? কারণ এখানে তার এনার্জি বেশি, তাহলে স্টেবিলিটি কম। ছেড়ে দিলে কি হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার স্টেটে আসতে যাবে, অর্থাৎ সে নিচে পড়ে যাবে। তো সিম্পল। আবার যদি আমি ধরো পেনটাকে এইভাবে দাঁড় করি, এইভাবে রাখার চেষ্টা করি, এবার থাকবে না, ওর তার লোয়ার এনার্জি স্টেটে থাকতে যাবে সবসময়, মানে এটা তার স্টেবিলিটি। তো সবসময় হায়ার এনার্জি মিনস আর লো তার মিনস হচ্ছে লেস স্টেবল। তো এনার্জি যত বেশি হবে স্টেবিলিটি তত কম হবে। তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে রেডিয়াস বাড়লে বা এন বাড়লে রেডিয়াস এন বাড়লে রেডিয়াস বাড়ছে, আবার এন বাড়লে এনার্জিও বাড়ছে, অর্থাৎ ইনক্রিজিং এন সাইজ তা এবং এনার্জি বাড়ছে, এবং সেই ইলেকট্রনটার কি হচ্ছে স্টেবিলিটিও তত কমছে। তাহলে যদি আমি বলি যে ধরা যাক হাইড্রোজেন, একটা সিম্পল করি, হাইড্রোজেনের ইলেকট্রন যদি 1-এ থাকে, আর ধরা যাক সেকেন্ড সিচুয়েশনে হাইড্রোজেন ইলেকট্রন যদি 4-এ থাকে, কোথায় সিস্টেমটা বেশি স্টেবল হবে? ডেফিনেটলি 1-এ, কারণ 4-এ গেলে হায়ার এনার্জি লেভেল মানে এনার্জি স্টেবিলিটি কম। তাহলে এটাও একটা আমাদের কাছে এর একটা কনক্লুশন ফাইন্ডিংস পাওয়া গেল, রাইট। এখানে এবার আমরা আলোচনা করবো যে নেগেটিভ সাইন। এখানে এনার্জি ইকুয়েশনে নেগেটিভ সাইন কেন আসছে, কেন বোর এনার্জির যে ইকুয়েশন নেগেটিভ সাইনটা কেন আসছে, এবং তার সিগনিফিকেন্স কি পরে আসছে, নেগেটিভ সাইনটা আসছে কেন? নেগেটিভ সাইন আসছে ভেরি সিম্পল, যে দেখো যদি এটা ধরা যাক এটা আমার ভূমি, মানে এটা হচ্ছে মাটি, রাইট। এখানে এই পেনটা আছে, তো এই পেনটাকে যদি আমরা উপর দিকে নিয়ে যাই, রাইট, উপর দিকে তুলি, উপর দিকে নিয়ে যাই, এর এনার্জি কী হবে? বাড়বে না কমবে? মানে তার স্থিতিশক্তি বাড়বে না কমবে? E সমান mgh, আশা করি মনে আছে, তোমাদের জানো যে যত আমি উপর দিকে নিয়ে যাব তত তার এনার্জি এর এনার্জি বাড়বে, অর্থাৎ স্টেবিলিটি কমবে। এবার এখানে আমরা এখান থেকে কী বুঝলাম যে দেখো এর যে এই পেনটার উপর যে ফোর্স, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? এই দিকে, নিচের দিকে। আর আমি তাকে কোন দিকে নিয়ে যাচ্ছি? উল্টো অপোজিট ডিরেকশানে। অর্থাৎ যদি ডিসপ্লেসমেন্টটা কী হয়, যদি ডিসপ্লেসমেন্টটা হয় অ্যাট্রাকশন ফোর্সের অপোজিটে, তো সেক্ষেত্রে কী হবে? এনার্জি বৃদ্ধি পায়, রাইট। সেক্ষেত্রে কী হয়? যদি ডিসপ্লেসমেন্ট কী হয়? ডিসপ্লেসমেন্ট যদি, আবার বলছি, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ যার সরণটা যদি কী হয়? আকর্ষণ বলের উল্টো দিকে হয়। আকর্ষণ বল তো নিচের দিকে কাজ করছে, আমি তুলছি উপর দিকে। যদি ডিসপ্লেসমেন্টটা কী হয়? আকর্ষণ বলের উল্টো দিকে অপোজিট ডিরেকশনে হয়, তো তখন কী হয়? তার এনার্জি বৃদ্ধি পায়। আর যদি উল্টোটা হয়, যদি ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়? যেদিকে আকর্ষণ বল সেদিকে হয়, অর্থাৎ সরণটা যেদিক থেকে যদি নিচের দিকেই নিয়ে আসে, অর্থাৎ আকর্ষণ বল যেদিকে সেই দিকেই যদি সরণ হয়, তাহলে এনার্জি তার কমবে, সিম্পল পোটেনশিয়াল এনার্জি কমবে, মানে স্থিতিশক্তি কমবে। এবারে দেখো, এখানে দেখো যে ইলেকট্রনের যে অরবিটের কথা বলা হচ্ছে, এনের মান তো 1 2 3 4 5 6 7-এ কোথাও ফিক্সড বলে কিছু নেই। পসিবিলিটি 7 8 9 10 ইনফিনিটি অবধি থাকতে পারে। যেমন অর্থাৎ বলছে একটা নিউক্লিয়াস, আমরা যেমন জানি একটা ম্যাগনেট তার সে কত দূর অবধি তার আকর্ষণ ক্ষমতা থাকবে? থিওরিটিক্যালি ইনফিনিটি ডিস্টেন্স অবধি তার চৌম্বক ক্ষেত্র তার কি বিস্তৃত থাকে। তো সিমিলারলি একটা নিউক্লিয়াস সে তার ইলেকট্রনকে আকর্ষণ করবে, স্বাভাবিক। নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। তো এখন প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রনকে কত ডিস্টেন্স অবধি সে আকর্ষণ করবে? ডেফিনেটলি বুঝতে পারছো, ইলেকট্রন যত দূরে যাবে তত তার আকর্ষণ বল কমবে, কারণ ডিস্টেন্স বাড়ছে, আকর্ষণ বল কমে যাচ্ছে নিউক্লিয়াসের এই ইলেকট্রনটার প্রতি। এবং যদি আমরা এর কোথায় আকর্ষণ বল কোথায় জিরো হবে? একটা জায়গাতে জিরো হবে, কমছে আকর্ষণ বল কমছে, যত দূরে নিয়ে যাচ্ছে কমতে একটা জায়গাতে জিরো হবে। থিওরিটিক্যালি হচ্ছে ইনফিনিটিতে, অর্থাৎ ইনফিনিটিতে এন সমান যদি ইনফিনিটি হয়, তখন = হবে 0, তখন অর্থাৎ ইনফিনিটি হয়ে যাবে 0। অর্থাৎ ইনফিনিটি লেভেলে তখন যদি অসীম দূরত্বে যদি আমি ইলেকট্রনকে নিয়ে চলে যেতে পারি নিউক্লিয়াস থেকে, তখন থিওরিটিক্যালি, নট প্র্যাকটিক্যালি, তখন থিওরিটিক্যালি কী হবে না, নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি আকর্ষণ 0 হয়ে যাবে। যদি নিউক্লিয়াস ধরা যাক কাউকে, এখানে আমাদের পৃথিবী থেকে কাউকে যদি একটা এসকেপ ভ্যালোসিটি মুক্তিবেগ দিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে? পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র থেকে চলে যাবে।
তো সেখানে গিয়ে কী হবে, সেখানে গিয়ে সে ভাসবে, সেখানে মানে তার এনার্জি জিরো, রাইট। সেখানে তার তো কোনো দিকে আকর্ষণ নাই, তার জন্য তো ভাসে এক জায়গাতে, মানে ওখানেই ভাসতে থাকে। তো সেই রকম একে যখন আমরা এই নিউক্লিয়াস থেকে ইনফিনিটি ডিস্টেন্সে নিয়ে যাব, সেখানে তার আকর্ষণ বল জিরো, তার মানে তার এনার্জিও অ্যাট ইনফিনিটি ডিস্টেন্স এনার্জি অফ ইলেকট্রন অলসো জিরো, কী হবে, বিকামস জিরো হয়ে যাবে। এবার যখনই আমি একে কী করব, এই ইনফিনিটি ডিস্টেন্স থেকে এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ কোন দিকে, টুয়ার্ডস নিউক্লিয়াস, অর্থাৎ টুয়ার্ডস কি অ্যাট্রাকশন ফোর্স, অর্থাৎ যেদিকে আকর্ষণ সেই দিকে যখন আমি ওর স্মরণ হচ্ছে, আকর্ষণ ক্ষেত্রের দিকে যত স্মরণ হবে, আমি একটু জাস্ট একটা এক্সাম্পল, গ্র্যাভিটেশনাল ফোর্স দিক এক্সাম্পল দেখাচ্ছিলাম। তো যত নিউক্লিয়াসের দিকে আকর্ষণ হবে তত কী হবে, তার এনার্জি কমতে থাকবে, তত তার এনার্জি কী হবে, কমতে থাকবে। কারণ যত এদিকে আসবে তত সে কিছুটা কার্য করবে এবং সেই কার্যর ফলে কিছুটা এনার্জি রিলিজ হবে। কারণ এই যে নিউক্লিয়াস কী করছে, এবার ওর আকর্ষণ ক্ষেত্রে চলে আসছে, তো এনার্জি কিছুটা যদি ইলেকট্রনের রিলিজ হয়ে যায়, তার মানে কি, ইলেকট্রন যদি এনার্জি রিলিজ হয় তাহলে ইলেকট্রন এনার্জি কমে যাবে। তো ইলেকট্রন এনার্জি ধরা যাক এখানে ছিল ইনফিনিটিতে কত ছিল, জিরো ছিল, জিরো এনার্জি ছিল, তারপর থেকে যদি এনার্জি কমে তার মানে কী এনার্জি হবে, নেগেটিভ হবে, সিম্পল। অর্থাৎ ছিল জিরো, জিরোর থেকে যদি এনার্জি কমতে হয় তাহলে কি নেগেটিভ, হ্যাজ টু বি নেগেটিভ, তাহলে নেগেটিভ হবে। তাই হয়েছে, কারণ ইলেকট্রনের আমরা যে এনার্জি হিসাব করছি সে কোনোটাই তো সব তো ইনফিনিটির ঠিক কম ডিস্টেন্সে, তার মানে ইলেকট্রনের এনার্জি নেগেটিভে হবে। এবং আবার ইন্টারেস্টিংলি যত আমরা নিউক্লিয়াসের দিকে নিয়ে আসবো তত বেশি নেগেটিভ হবে, কারণ যত নিউক্লিয়াসের দিকে নিয়ে আসবো তত বেশি এনার্জি রিলিজ করবে, অর্থাৎ ইলেকট্রন এনার্জি তত বেশি ডিক্রিজ হবে, তত বেশি হ্রাস পাবে, অর্থাৎ এনার্জি ভ্যালু তত বেশি নেগেটিভ হবে। অর্থাৎ এখানে যত নেগেটিভ, এখানে তার থেকে কম নেগেটিভ, এখানে আরও কম দিয়ে আলটিমেটলি জিরো হবে। আর উল্টো দিক থেকে এদিকে আসি, জিরোর থেকে এইখানে মাইনাস দিয়ে আরও কম, মোর নেগেটিভ, মোর অ্যান্ড মোর নেগেটিভ হবে, রাইট। তো এই জন্য ইলেকট্রনের এনার্জি যে ইকুয়েশন, বোর এনার্জি ইকুয়েশনে আমরা নেগেটিভ সাইন পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে সিগনিফিকেন্স অফ কি নেগেটিভ সাইন, সিগনিফিকেন্স কি এইখান থেকে আমরা এই নেগেটিভ সাইন থেকে আমরা কি কনক্লুশন দিতে পারি বা এর সিগনিফিকেন্স কি বলতে পারি। তাহলে আমরা লিখব সিগনিফিকেন্স অফ নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন অর্থাৎ নেগেটিভ সাইন তার তাৎপর্য কী, এই তাৎপর্য কী বলবো, যে তার মানে হচ্ছে যতটা ইলেকট্রনের এনার্জি যত বেশি, ধরা যাক আমি যদি বলি এই হিসাবটা খুব একটু সিম্পলিফাই করার জন্য ধরলাম ইএন হচ্ছে মাইনাস ওয়াই, রাইট, মাইনাস ওয়াই হচ্ছে ধরা যাক ইভি ইলেকট্রন ভোল্ট, তো মাইনাস ওয়াই ইলেকট্রন ভোল্ট। তার মানে হচ্ছে ধরা যাক এন ইজিক্যাল টু সামথিং 1 2 3 4 যে কোনো একটা জায়গাতে ইলেকট্রনের এনার্জি হচ্ছে মাইনাস ওয়াই ইভি। সেখানে তার মানে বলতে চাওয়া হচ্ছে যে ওই ইলেকট্রনটি ওয়াই ইলেকট্রন ভোল্ট অ্যামাউন্ট এনার্জি দ্বারা স্টেবিলিটি পাচ্ছে, অর্থাৎ ওই ইলেকট্রনটা কী হচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে, যতটা এনার্জি নেগেটিভ দেখতে পাচ্ছ ততটা এনার্জি দ্বারা সে স্টেবিলিটি পাচ্ছে। কারণ কি, যে নেগেটিভ মিনস কি, অতটা এনার্জি তো রিলিজ হয়ে গেছে, অতটা এনার্জি যদি রিলিজ হয় মানে ইনফিনিটির রেসপেক্টে অতটা এনার্জি কি রিলিজ হয়েছে, তার মানে সে যতটা এনার্জি রিলিজ হয়েছে ততটা অ্যামাউন্ট এনার্জি দ্বারা স্টেবিলিটি পেয়েছে, কারণ ইলেকট্রনকে নিউক্লিয়াস কী করছে, আকর্ষণ করছে, ফলে তার স্টেবিলিটি পাচ্ছে। তো যতটা অ্যামাউন্ট এনার্জি, যত বেশি নেগেটিভ তত বেশি এনার্জি রিলিজ, তার মানে তত বেশি অ্যামাউন্ট এনার্জি দ্বারা ওই ইলেকট্রনটা স্টেবিলিটি পাচ্ছে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ইলেকট্রন। তার মানে যদি আমি এবারে যদি এরকম উল্টো দিক দিয়ে বলি, যদি ধরা যাক এখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটার এনার্জি হচ্ছে মাইনাস, এই ইলেকট্রনের এনার্জি হচ্ছে মাইনাস ওয়াই ইভি পার অ্যাটম বা পার অ্যাটমই ধরা যাক। এবার যদি এই ইলেকট্রনটাকে আমাকে বাইরে বার করতে হয়, 1 থেকে 1 ইলেকট্রনটাকে একদম বাইরে নিয়ে চলে যেতে হয়, একদম ইনফিনিটিতে নিয়ে চলে যেতে হয়, তাহলে কি করতে হবে, এই ওয়াই অ্যামাউন্ট এনার্জি তোমাকে বাইরের থেকে সাপ্লাই করতে হবে। কারণ ওয়াই অ্যামাউন্ট এনার্জি দ্বারা যদি অ্যাট্রাক্ট করে রাখে, ধরে রাখে, ঠিক অপোজিট অ্যামাউন্ট বা ঠিক সেম অ্যামাউন্ট এনার্জি কী হবে, ইজ রিকোয়ার্ড, ওকে দরকার কিসের জন্য,
এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে। দিস ইজ দ্য সিগনিফিকেন্স। তাহলে সিগনিফিকেন্স যদি এক লাইনে বলতে হয় তাহলে কী বলবো না, যতটা যে নেগেটিভ সাইন মিনস নেগেটিভ ভ্যালু, নেগেটিভ সাইন এবং তার ভ্যালু, এটা আমাদের কী মিন করে, এটাই মিন করে যে অতটা অ্যামাউন্ট এনার্জি দ্বারা ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা স্টেবিলিটি পাচ্ছে, রাইট, অর্থাৎ আকর্ষিত হয়ে আছে। যদি ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সরাতে হয় তাহলে ঠিক ততটা অ্যামাউন্ট এনার্জি বাইরের থেকে দিতে হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জির গল্প, মানে এনার্জির নেগেটিভ সাইনের সিগনিফিকেন্সের গল্প, রাইট। আর এখান থেকে আমরা এনার্জি থেকে আর কি কি বিষয়ে আলোচনা করতে পারি। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এটা তো বুঝতে পারছি ক্লিয়ার এখান থেকে ইকুয়েশন থেকে যে যত এনের ভ্যালু বাড়বে তত এনার্জির ভ্যালুও বাড়বে। এবার প্রশ্নটা হচ্ছে এনার্জি ভ্যালু যে ইলেকট্রন এনার্জি যে বাড়ছে সেটা কি সেম অ্যামাউন্ট বাড়বে? দুটো কনজিকিউটিভ এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কি সবসময় ফিক্সড হবে? মানে আমি যদি বলতে যাই যে E1 আর E2 মধ্যে যে এনার্জি গ্যাপ, E2 আর E3 এনার্জি গ্যাপ, E3 E4 এনার্জি গ্যাপ, অর্থাৎ দুটো কনজিকিউটিভ এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, সেটা কি সবসময় ফিক্সড হবে, মানে একই হবে নাকি আলাদা হবে? এইটা একটা বিষয় বোঝার। তো এইটা আমি বলে রাখি কি হবে, আমরা ক্যালকুলেশন করে দেখাবো আরও ক্লিয়ার হবে, কিন্তু এটুকু বলে রাখি যে এই যে এনার্জি গ্যাপ কি হবে না, কখনোই ফিক্সড থাকবে না, এনার্জি গ্যাপটা চেঞ্জ হবে। তো কি হবে দেখি, বাড়বে না কমবে? তাহলে একটু দেখা যাক। তাহলে এই ইকুয়েশনটা আমাদের লাগবে। এই ইকুয়েশনটাকে যদি একটু সিম্পলিফাই করি, যদি আমরা এই এনার্জি এই কনস্ট্যান্ট টার্মগুলোকে যদি আউট করে দিই তাহলে কী পাবো, En ইজ ইকাল টু মাইনাস 1/n², রাইট। En ইজ ইকাল টু, বা En ভেরিজেজ লিখবো, রাইট, যেহেতু কনস্ট্যান্ট টার্মটা আউট করছে তাহলে En ভেরিজেজ মাইনাস 1/n², কারণ বাকিগুলো তো কনস্ট্যান্ট। En ভেরিজেজ মাইনাস 1/n²। এবার আমরা যদি n ইজ ইকাল টু ধরো n ইজ ইকাল টু 1, তাহলে ফর n ইজ ইকাল টু 1 তাহলে E1 কত হবে, মাইনাস 1/1²। n ইজ ইকাল টু 2 তাহলে E2, আচ্ছা আমি আমার তো ভ্যালু নিয়ে মতলব, তাহলে আমি মাইনাস টার্মটা ছেড়ে দিচ্ছি, তাহলে শুধু E1 মাইনাস মানে ভ্যালুটা লিখছি 1/1², এটা 1/2²। n ইজ ইকাল টু 3 হলে কত হবে, 1/3²। n ইজ ইকাল টু 4 হলে কত হবে, এটা E1, এটা E2, এটা E3, E4, 1/4²। এবার আমাদের কি দরকার, সাইন দেখে, সাইনটার নিয়ে তো কোনো ঝামেলা নেই, এখানে আমাদের শুধু কি এনার্জি গ্যাপ দেখব। তো এবারে দেখো E1 আর E2 এর এনার্জি গ্যাপ, এটা কত, এটা 1, এটা হচ্ছে 1, এটা হবে, এটা হলো 1, এটা হবে 1/4, 1/9, 1/16। এবার এনার্জি গ্যাপ দেখো, এই দুজনের মধ্যে এনার্জি গ্যাপ কত না, 1 মাইনাস 1/4 মানে 3/4, রাইট। এবার এই দুজনের এনার্জি গ্যাপ কত, মানে E1 E2 E3 মধ্যে এনার্জি গ্যাপ কত হবে না, 1/4 মাইনাস 1/9 কত হবে, 36, মানে 5/36, 4 9 9 4, হ্যাঁ 4 9, হ্যাঁ ঠিক আছে, 5/36। আবার যদি 1/9 আর 1/16 এদের মধ্যে, অর্থাৎ 1 2 এটা গ্যাপ, 2 3 এটা গ্যাপ, আর 3 4 এর গ্যাপ কত হবে, 1/9 মাইনাস 1/16 কত হবে, 144। তাহলে 16 মাইনাস 9 মানে 7/144। তো এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এনার্জি গ্যাপ, এই যে এর থেকে ভ্যালু অনেক, এই ভ্যালু কম, এর মান কম, এর থেকে এর মান আরও কম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এনার্জি গ্যাপ গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। তাহলে এনার্জি গ্যাপ গ্র্যাজুয়ালি ডিক্রিজেস মানে, অর্থাৎ এখানটাই লিখি, যদি এটা ধরা যাক, এইটা হচ্ছে E1 লেভেল, এটা হচ্ছে E2 লেভেল, এই যে এবার এনার্জি গ্যাপ কী হবে, কমবে। E3, এই যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটা কত ছিল, 3/4, এটা কত 5/36, অর্থাৎ এনার্জি গ্যাপটা ধীরে ধীরে কমবে, এটা আরও কমবে, এটা আরও কমবে। তাহলে থিওরিটিক্যালি এক সময় কী হবে, কমতে কমতে এক সময় ইনফিনিটিতে, মানে একদম তার কোনো গ্যাপটা চেঞ্জটা বুঝতে পারবে না গ্যাপটা। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি যে এনার্জি উইথ ইনক্রিজিং এনার্জি অফ ইলেকট্রন অলসো ইনক্রিজেস, রাইট, বা এনার্জি অফ অ্যাটমিক অরবিট অলসো ইনক্রিজেস। কিন্তু
তাদের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু ডিক্রিজ করবে, এনার্জি গ্যাপ ডিক্রিজ করবে। এনার্জি ওভারঅল বাড়বে কিন্তু আমাদের এনার্জি যে গ্যাপ সেইটা কিন্তু ডিক্রিজ করছে। এই যে এখান থেকে এটা কমছে, এখানে আরও কম, এটা কত ছিল এই যে 7/144, এটা আরও ক্যালকুলেশন করলে আরও কম পাবে। অর্থাৎ যত আমরা কেউ হায়ার এনের দিকে যাব তত কী হবে, এনার্জি গ্যাপ তত কমতে থাকবে। এইগুলো হচ্ছে এনার্জি এবং আর এনার্জি এবং রেডিয়াসের নিয়ে আলোচনা। মূলত আমাদের কম্পিটিটিভ এক্সামে রেডিয়াস এবং এনার্জি নিয়ে থাকে। তাও আর দুটো টার্ম খুব কুইকলি আমি বলে নিই যে ইলেকট্রনের আর দুটো ক্যারেক্টারিস্টিক্স আমরা বোরের থিওরি থেকে ক্যালকুলেট করতে পারবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ভেলোসিটি আর একটা হচ্ছে নাম্বার অফ রিভলিউশন। তো আগে ভেলোসিটি যাই। ভেলোসিটি অফ ইলেকট্রন মানে কোনো একটা পার্টিকুলার বোর অরবিটে রোটেটিং যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কী হবে সেটাও আমরা বোর থিওরি থেকে ক্যালকুলেট করতে পারি। সেই ইকুয়েশনটা হচ্ছে, ইকুয়েশনটা মনে রাখবে শুধু, ইকুয়েশনটা হচ্ছে Vn ইজ ইকাল টু, Vn মিনস হচ্ছে nth অরবিট, যে অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, ই স্কোয়ার জেড বাই 2 এপসাইলন 0 n ইন্টু এইচ। তো ক্লিয়ারলি ই 2 এপসাইলন 0 এইচ এটা কনস্ট্যান্ট। তাহলে Vn ইজ ইকাল টু, যদি আমরা এসআই ইউনিটে বার করি তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসিয়ে একদম ডিরেক্টলি এটা মুখস্থ রাখবে 0.2185 ইন্টু 10⁻7, আর ভ্যারিয়েবল কোনগুলো জেড বাই এন, এটা হবে মিটার পার সেকেন্ড। যেহেতু এসআই ইউনিটে বসাচ্ছি মিটার পার সেকেন্ড, যদি সিজিএসএ করতে চাও সিজিএসএ করে নেবে চেঞ্জ। এটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, জাস্ট পুটিং জেড অ্যান্ড এন ভ্যালু, তুমি কী পাবে, ইউ উইল গেট দ্য ভি। এবার হচ্ছে নাম্বার অফ রিভলিউশন, রাইট। তো যে কোনো এবারে যদি এনের, যেমন রেডিয়াসের ক্ষেত্রে আমরা দেখেছি সেরকম এরও ক্ষেত্রেও আমরা যদি বলে দিই, যদি কোশ্চেন বলে দেয় যে হাইড্রোজেনের ফার্স্ট এক্সট্রা স্টেটের যে বোর অরবিট সেখানে ইলেকট্রনের ভেলোসিটি কত হবে, তখন এনের ফার্স্ট এক্সট্রা স্টেট মানে n=2 আর z=1। তাহলে এন আর জেড বিষয়টা, জেড তো ভেরিয়েবল, জেড তো নিউক্লিয়াসটা বললেই বোঝা যাবে, শুধু এনের কত নম্বর এন হবে সেটা সরাসরি বলা নাও থাকতে পারে, আমাদেরকে কিছু হিন্টস দেওয়া থাকবে, সেখান থেকে এনের ভ্যালু বুঝে নিতে হবে। লাস্ট হচ্ছে নাম্বার অফ রিভলিউশন। নাম্বার অফ রিভলিউশনটা কি, নাম্বার অফ রিভলিউশন সেটা আসলে এইটা যে নিউক্লিয়াস, এই তো অরবিট এখানে যে ঘুরছে, এখানে এই ইলেকট্রনটা ঘুরছে তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এখন প্রশ্ন হচ্ছে পার সেকেন্ডে কতবার এখান থেকে ঘুরে এখানে ফিরে আসবে, মানে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট, এখান থেকে একদম একটা পূর্ণ যে রোটেশন, সেইটা হচ্ছে নাম্বার অফ রিভলিউশন। মানে এক সেকেন্ডে ঠিক কতবার ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক সেকেন্ডে কতবার রোটেট করবে, কতবার ঘুরবে, তো সেই হচ্ছে নাম্বার অফ রিভলিউশন। তার ইকুয়েশন হচ্ছে ইজ ইকাল টু Vn বাই 2πRn, Vn বাই 2πRn, সেকেন্ড ইনভার্স হবে কারণ পার সেকেন্ডে। এখন এখানে কি করবে, যদি তোমরা চাও ইকুয়েশনটা পুরো বার করতে তাহলে কি করবে, এই Vn এর ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, আর Rn এর ইকুয়েশন তো আমরা প্রথমেই আলোচনা করেছি, দুটো ইকুয়েশন বসাবে, দুটো ইকুয়েশনকে মিলিয়ে একটা টোটাল নাম্বার অফ রিভলিউশনের ইকুয়েশন পেয়ে যাবে। নিজেরা এটা করবে, তোমাদের হোম টাস্ক থাকলো। এটা যদি আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে বাদ দিয়ে দিই, মানে কনস্ট্যান্ট টার্মগুলো ভ্যালুগুলো বার করে নিই, তাহলে যেটা পাওয়া যাবে এইরকম, এইটা মনে রাখলে হবে 65.711 ইন্টু 10⁻14 z²/n³, এটা সেকেন্ড ইনভার্স। এখন তোমরা বলবে স্যার এখান থেকে z²/n³ কী করে আসলো, আমি আগেই বললাম এই ইকুয়েশনটাকে নিয়ে আসতে গেলে তোমাকে এই Vn এর এই রাশিমালাটা এখানে বসাতে হবে আর Rn বসাতে হবে, তাহলে তুমি z²/n³ পেয়ে যাবে। এই গেল মোটামুটি আজকের আলোচনা। অর্থাৎ আজকে আমরা কি আলোচনা করলাম, যে বোরের থিওরির সাহায্যে আমরা ইলেকট্রন সম্পর্কে কী ইলেকট্রনের কোন কোন প্রপার্টিজ বা কোন ইলেকট্রনের কোন কোন ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি বোরের থিওরির সাহায্যে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বোর থিওরির যে সাফল্য, সাকসেস,
যেটা সবচেয়ে মেজর সাফল্য ধরা হয় সেটা হচ্ছে যে রাদারফোর্ডের থিওরির যে দুটো মূল ত্রুটি, এক হচ্ছে অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করা, আর দুই হচ্ছে স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করা। নেক্সট ক্লাসে আমাদের খুব ইন্টারেস্টিং ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে বোরস থিওরির সাহায্যে কীভাবে আমরা লাইন স্পেকট্রাম, অ্যাটমের লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারবো, রাইট। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।